ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনা, শেরপুরে, জামালপুরের শহর রক্ষা বাঁধে ভাঙন। ৩ বছরে মাত্র একদিন অফিস করেছেন গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যান। দুর্নীতি নিয়ে কথা বলে হতে হয় হাতুড়ি বাহিনী নির্যাতনের শিকার। মহাসড়কে মোটরবাইক দুর্ঘটনা বাড়ছে, ভারী যানের আগ্রাসী মনোভাবকে দুষছেন চালকরা। উদাসীন বিআরটি আলাদা লেন করার দাবি। এবং দুর্গাপূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১,০০০ পূজা মণ্ডপ ঘিরে থাকছে ৩ স্তর নিরাপত্তা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ রান্নাবান্না, সুপেয় পানির সংকট চরমে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও কমেনি ভোগান্তি। জেলার পূর্বধলা উপজেলার 3টি ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতির বেশিরভাগ এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎও। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। এদিকে ভারী বর্ষণে জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদীর শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও পানিবন্দী লাখো মানুষ। ময়মনসিংহে উজানের পানি নেমে নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা 4 দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন 1.5 লক্ষাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। খাওয়া কাদ্দি করতেই না, রুগী গর এই যে পানি লাগে আনি করতেই না। 2 দিন ধরে আমরা বাড়ি করে পানি, বাড়ি ঘর থাকতে পারি না, ঘরে ধরে থাকতে পারি না। সবকিছু চলে এসে গরু বাছুরলে এখন রাস্তা আসি। 2-1টা গ্রাম ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। এটা ওই উত্তরের পানিটা সম্পূর্ণ এই এলাকায় প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার দুর্গাপুর, কলমাকান্দার পরে নতুন করে পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামুলগাঁও ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় এখন 43 গ্রামের 28,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শেরপুরে কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও এখনো পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নেই বিদ্যুৎও। এদিকে বন্যার পানিতে এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। ভারী বর্ষণে জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক, সেতু, বসতবাড়ি সহ রয়েছে অনেক স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার খবরাখবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণ কি? মানুষের কি ধরনের ভোগান্তি হচ্ছে? উজান থেকে নেমে যাওয়া পানি নিম্নাঞ্চলে যাচ্ছে, অর্থাৎ যার কারণে আমরা দেখেছি নিম্নাঞ্চল বেশি করে প্লাবিত হচ্ছে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলেছে। এবং এই বিষয়টি নিয়ে প্রশাসন থেকে বলা হয়েছে তারা কিন্তু তাদের যে সহায়তা, সেই সহায়তার মাত্রাও কিন্তু বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ বন্যা দুর্গত এলাকার জন্য 63 মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যেই তারা বরাদ্দ দিয়েছেন। সেই সাথে নগদ 7 লাখ টাকা বরাদ্দের কথা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। এবং বেশিরভাগ নিম্ন অঞ্চলেই কিন্তু এখন প্লাবিত হচ্ছে, অর্থাৎ উজানের পানি নিম্ন অঞ্চলে যাওয়ায় সেই এলাকাগুলো কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। অর্থাৎ প্রশাসন থেকে বলা হচ্ছে যদি আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে এই যে মানুষের দুর্ভোগ সেটি কমে যাবে, অর্থাৎ পানি কিন্তু ব্রহ্মপুত্র নদ দিয়ে নেমে যাবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আসার কথা হচ্ছে আজকে আমরা সারাদিনেই দেখেছি যে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় কিন্তু কোথাও কোনো ধরনের বৃষ্টি কিন্তু হয়নি। অর্থাৎ সাধারণ
মানুষ বলছেন তাদের যে ভোগান্তি সেটি কিন্তু হয়তো অচিরেই নিরসন হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং ইতিমধ্যেই কিন্তু পানি না কমলেও পানি যে বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু এখন আর নতুন করে হচ্ছে না, অর্থাৎ নিম্নাঞ্চলের দিকে পানির প্রবাহ সেটি কিন্তু বেড়েই চলেছে। এতে করে বলা যাচ্ছে যে হয়তো 2-1 দিনের মধ্যে ময়মনসিংহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং মানুষের ভোগান্তি কিছুটা হলেও নিরসন হবে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কিন্তু প্রশাসন থেকে এখনো কোনো বিষয়ে আমাদেরকে নিশ্চিত করা হয়নি, অর্থাৎ বলছেন যে কৃষি এবং মৎস্য খাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কিন্তু তারা কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে কৃষি অফিসের তথ্য মতে তারা বলছেন যে 45,000 হেক্টর জমির ধান কিন্তু পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ যেদিকেই তাকানো যাচ্ছে সেই দিকেই শুধু পানি আর পানি। এবং মানুষের যে মৎস্য চাষ সেটি কিন্তু প্রায় 11,000 পুকুর পানির নিচে নিমজ্জিত থাকায় মানুষের ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক হারে হয়েছে, অর্থাৎ স্বাধীনতার পর এমন বন্যা কিন্তু মানুষ কখনো কোথাও কিন্তু দেখেনি। এবং সেই বিষয়টি নিয়ে মানুষের মধ্যেও কিন্তু একটি উদ্বেগ কাজ করছে এবং তারা বলছেন যে যদি প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা না করে তাহলে এই যে অসহায় মানুষগুলো তারা কিন্তু কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং প্রশাসন থেকে বলা হচ্ছে তাদেরকে তাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়টি নির্ণয় করে সহযোগিতা কিন্তু তারা পর্যায়ক্রমে করবেন বলে আমাদেরকে সেই বিষয়টি জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নেত্রকোনার নতুন নতুন এলাকা, এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সাইফুল আরিফ জুয়েল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটোরকোনা যে এই বাঁধটি আছে, যে বাঁধটি গতকাল বিকালে ভেঙে গিয়ে দুটি ইউনিয়নের 7-8টি গ্রাম প্লাবিত হয়েছে। এই বাঁধটি ভাঙে যাওয়ার আগে ওই পাশটাতে পানি অনেকটা পানি জমা ছিল, সে পানিটা এই বাঁধটা ভেঙে যাওয়াতে পানি গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, নিচু যে বাড়িঘর আছে সেগুলো প্লাবিত হয়েছে। তো অনেক মানুষজনের বাড়িঘরে পানি উঠেছে, তারা নিরাপদ স্থানে আশ্রয়ে চলে গেছেন। এছাড়া জেলার দুর্গাপুর, কলমাকান্দা এই দুটি প্লাবিত এলাকায় সকাল থেকে ঘুরে আমরা যেটুকু দেখেছি নিম্নাঞ্চলে মানুষের বাড়িঘরে পানি উঠেছিল, আস্তে আস্তে কমতে শুরু করেছে। অবদাকালী নদী, এই নদীর পানি একটু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা পাবুর নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন সন্ধ্যা পর্যন্ত অনেকটাই পানি কমে যাবে এবং আর নতুন করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। কৃষির ক্ষতি হয়েছে বেশ, 70,535 হেক্টর রূপা আমন ধান পানি নিচে তলিয়ে গেছে। দ্রুত যদি পানি সরে যায়, আমাদের কৃষি কর্মকর্তা জানিয়েছেন দ্রুত পানি সরে গেলে অনেকটা ক্ষয়ক্ষতি কমে যাবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো এই বন্যার কারণে জেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পাঠদান বন্ধ রয়েছে। পানি কমে গেলে আবার পুনরায় পাঠদান শুরু হবে। আর এই আস্তে আস্তে এই বন্যার পানি কমে যাচ্ছে, আশা করা যাচ্ছে বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে এবং জেলা প্রশাসন থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে এটুকু নিশ্চিত করা হয়েছে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলা হওয়ার অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়ের ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 19 জনকে আসামি করে 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। আলোচিত এ মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী।
কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না না, কিছু চলে গেছে, কিছু ভর্তি হয়েছে। এখানে শুধু সারা বাংলাদেশে উপজেলা লেভেলে ভর্তি হয়েছে, জেলা লেভেলে ভর্তি হয়েছে, সব মিলে আমাদের কাছে এখন যে ইনপুটটা তারা দিয়েছে সেটা হলো প্রায় 23,000-এর মতো। এই যে বললাম 400 চোখের এটা গুরুতর মধ্যে ছিল, প্রায় 700-800 হবে গুরুতরের মধ্যে, 400 হলো চোখের। তার মধ্যে চোখ হারিয়েছে প্রায় কতজন বলেন? 235 জন। 2টা চোখ হারিয়েছে 35 জন, আর এক চোখ গেছে এরকম বাকি 350 লোক আছে। হাত কাটা গেছে মনে 3 জন, আর পা কাটা গেছে 23। সব মিলে 22 জনের যারা আছে, যারা অঙ্গ লাগানোর জন্য অপেক্ষা করছে 22 জন। তো এইটা হলো একেবারে গুরুতর 22 জন আছে, যারা 22 জন আছে তারা লিম্বের জন্য ওয়েট করছে। আমাদের নিটোর টিম আছে সেখানে, ওদের এনলিস্টেড তালিকায় মধ্যে 22 জন আছে, বাট এই সংখ্যাটা আরো কিছু বাড়তে পারে, কারণ সারা দেশ থেকে হয়তো পরে আরো যুক্ত হবে। চোখ হলো 400, তার মধ্যে 35 জন 2 চোখ হারিয়েছে, আর বাকিগুলো 1 চোখ হারিয়েছে। অঙ্গহানি হলো মোট 22 জন, তার মধ্যে 17 কিংবা 18 জন হলো পা গেছে, আর 3 জন মনে হয় হাত গেছে। একটু বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু পড়ে বলেন, আমাদের উপদেষ্টা আমাদের অভিপ্রায়গুলি শেষ করুক, সমস্ত কথাগুলি বলেন, তারপরে আপনারা প্রশ্ন হলে আমরাও নোট ডাউন করবো, সেভাবে আমরা বলি না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের পরিসংখ্যানটা। আমরা প্রথমে ঠিক করলাম, আমাদের পরিসংখ্যানটা আমরা দিলাম সবার কাছে। তারপর আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে সরকার থেকে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হলো যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সব দায় সরকারের, যারা নিহত হয়েছে তাদেরও চিকিৎসা, তাদেরও পরিবারের সব দায় সরকারের। সেই হিসাবে একটা ফান্ড ঘোষণা করা হলো, যেটা জুলাই ফাউন্ডেশন নামে সবাই আপনারা জেনেছেন, সেটা সবার কাছে তথ্যটা গেছে। এখন আমরা যে চিকিৎসাটা করছি সেটার ব্যাপারে একটু আলোকপাত করি। আমরা শুরু থেকে যেটা চেয়েছিলাম, যাতে তাদের সময় অনুযায়ী চিকিৎসাটা আমরা করতে পারি এবং সঠিক চিকিৎসাটা যেন আমরা করতে পারি, সেই জন্যই আমরা সকল ডাক্তারদের কাছে এবং সকল প্রাইভেট হাসপাতালে আমরা আবেদন জানিয়েছিলাম, এবং এটার জন্য বিনা পয়সায় হয়। শুরুতেই যারা প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে তাদের কারো কারো ক্ষেত্রে যখন আমাদের নজরে আসছে কিংবা আমাদেরকে বলেছে, আমরা তখন যোগাযোগ করে সেটাকে, যেই হয়তো এক জায়গায় আমার 3 লাখ কত টাকা দাবি করেছে, সেটাকে আমরা 1 লাখে নিয়ে আসছি। ওষুধগুলি সব ফ্রি দেওয়া হয়েছে, এরকম নানানভাবে সব জায়গা থেকে এগুলো যোগাযোগ হয়েছে। এখন আমাদের এখানে যেগুলো যারা হাসপাতালে ভর্তি ছিল, বিশেষ করে চোখের, এটা আমাদের কাছে খুব মনে হচ্ছিল তাদেরকে ঠিক করে। আসলে আমাদের যে চিকিৎসা, আমাদের দেশের যে চিকিৎসা আমাদের ডাক্তাররা দিচ্ছেন, এটা ঠিক আছে কিনা, কারণ তাদেরও তো মানসিক একটা প্রশান্তির দরকার। আমি মনে কথাগুলি শেষ করি, তারপর আপনারা বলেন। হ্যাঁ, এরপরে যেটা আমরা করলাম, আমরা আমাদের দেশে তো যাদের অপারেশন করার দরকার ছিল তারা অপারেশন করেছে, যাদের অপারেশনের দরকার নাই, আলাদা অন্যভাবে ট্রিটমেন্ট করা দরকার, সেগুলো আমাদের হাসপাতালগুলো করেছে। এরপরে আমরা যেটা করলাম, যে আমরা বাইরের থেকে ডাক্তার কিছু নিয়ে আসবো। তো সেই হিসেবে চায়না থেকে আমাদের প্রথম একটা গ্রুপ আসলো, তারা এসে তাদেরকে দেখলো, এবং তারা যে ইয়েটা করলো, তারা আমাদের সকল যে সমস্ত হাসপাতালে চোখের রোগী আছে প্রত্যেক জায়গায় তারা গেছে, এবং সেখান থেকে তারা তাদের চোখ পরীক্ষা করেছে। পরীক্ষা করে তারা বলেছে যে চিকিৎসাটা আমাদের দেশে দেওয়া হয়েছে, এটা অ্যাকুরেট আছে এবং সময় মতো দেওয়া হয়েছে। তারাও যদি হয়তো তারাও এই ট্রিটমেন্টটা দিত। শুধু 4টা রোগীর ক্ষেত্রে বলেছিল যে এদের ব্যাপারে আমাদের আর একটু বিশেষজ্ঞদের সাথে আলাপ করতে হবে। ওনারা যাওয়ার পরপরই আমাদের আসলো হলো সেবা ফান্ডের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। এটা হলো আমেরিকান বেচ একটা কোম্পানি, তারা আমাদেরকে যাকে সারা দিল, তারা বলে যে ঠিক আছে আমরা আপনাদের এখানে পাঠাবো। তো তাদের থেকে 3 জন নেপালি ডাক্তার আসলো। এরা হলো পৃথিবীর মধ্যে বিখ্যাত ডাক্তার চোখের ক্ষেত্রে। তো কিছুক্ষণ আগে তাদের সাথে আমার কথা হচ্ছিল, তারা এখানে এসে প্রায় 200-র মতন রোগী দেখেছে, 4 জনের চোখ অপারেশন করেছে, এবং এই অপারেশনটা আশা করা যায় ইনশাল্লাহ তারা আবার ভালো করে দেখতে পারবে। সচিবালয়ে কথা বলছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় ঢাকা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক প্রকল্প, বিদেশি ও দেশীয় অর্থায়নে ঢাকার বাইরে সিটি কর্পোরেশনগুলোতে নাগরিক সুবিধা দেয়া, কর্ণফুলী নদীর উপর বালুঘাটের নতুন রেল সেতু নির্মাণ ও মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের বড় অবকাঠামো প্রকল্প, যা শেষ হবে 2030 সালে। এ সময় সভায় সব উপদেষ্টা ও পরিকল্পনা কমিশনের সদস্যরা ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপূজা ঘিরে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী সহ দেশের 31,500 পূজা মণ্ডপ ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন আইজিপি মাইনুল ইসলাম। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় মন্দির ঢাকেশ্বরীর পুরোটাই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। খোলা হয়েছে বিভিন্ন বাহিনীর কন্ট্রোল রুম। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পূজা ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছেন না পুলিশ। জঙ্গি তৎপরতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। আমরা সকল সময় ঝুঁকিটা পর্যালোচনা করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। তিনি জানান, ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে সদস্যদের মনোবল বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসারি বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল কাজ করছে বলেও জানান আইজিপি। কোন একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক সময় দেশে অন্যান্য পরিবহনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল। ব্যক্তিগত যাতায়াত, সময় ও অর্থ বাঁচানো সহ নানা কারণে যুব সমাজ ঝুঁকেছে বাইক ব্যবহারে। এদিকে বাইক চলাচলে সহায়তা করছে না ভারী যানবাহনের চালকরা। এতে প্রায়ই তাদের দুর্ঘটনার শিকার হতে হয়। সড়কে অসঙ্গতি নিয়ে শফিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। গেল কয়েক বছরে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা, কিন্তু মহাসড়কে তাদের জন্য এখনো নেই আলাদা কোনো লেন। উচ্চ বিমের আলো ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা, যেখানে মহাসড়কের অন্যান্য বাহনগুলো হেডলাইট ব্যবহার করে তাদের খেয়াল খুশি মতো। মহাসড়কে বৈধ অন্যান্য সকল বাহনগুলোর ফিটনেস পরীক্ষার ব্যবস্থা থাকলেও সরকারিভাবে কোনো ব্যবস্থাই নেই 2 চাকার এই যানের জন্য। এসব সমস্যায় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে জনপ্রিয় এ বাহন। বাইকারদের অভিযোগ, ভারী যানগুলোর চালকরা মোটরসাইকেলের বিষয়ে সড়কে অনেকটাই আগ্রাসী। এতে প্রায় শিকার হতে হয় দুর্ঘটনার। এমন পরিস্থিতিতে আলাদা লেনের দাবি বাইক চালকদের। লাইটের সমস্যার কারণে অনেক সময় হাই বিমের কারণে হয়তো প্রবলেম পড়ি। যখন দেখছি একটা লাইট সামনে থেকে আসে, যখন ওটা হাই বিমে থাকে, উপরের দিকে যখন লাইটটা তোলা থাকে, তখন অনেক সময় পাস হওয়ার ক্ষেত্রে আমাদের দূরের জিনিসটা আমরা দেখতে পাই না। ওদের গতি অনিয়ন্ত্রিত। ধরেন যেখানে ওভারটেক করা নিষেধ লেখা আছে, দেখবেন ওই জায়গাগুলোতে ওনারা ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে ওনারা ওভারটেক বেশি করে। তো সেই ক্ষেত্রে যদি সাইডে কোনো বাইক থাকে, ওইটাকে ওনারা তোয়াক্কাই করে না। উচ্চ বিমের আলো এবং বাইকের ফিটনেস প্রসঙ্গে জানতে চাইলে চালকদের উপর দায় চাপিয়েই দায়িত্ব সারেন সড়ক কর্তৃপক্ষ। গাড়িতে হেডলাইটের ভিতরে 2 ধরনের বাতি থাকে। একটা বাতি সেটা ড্রাইভারের কন্ট্রোল থাকে, অর্থাৎ এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। কখন সে আপার পুশ করবে, কখন সে ডিপার পুশ করবে, এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাদিউজ্জামান বলছেন, এসব উচ্চ পাওয়ারের লাইট প্রতিরোধে সড়কে বসাতে হবে অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস। সেই সঙ্গে চালকদের দিতে হবে প্রশিক্ষণ। বিশেষ করে মহাসড়ক যেখানে 4 লেন আছে, মাঝখানে ডিভাইডার আছে, সেখানে কিন্তু আমরা অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে চালক যদি হাই বিম দিয়ে গাড়ি চলায়, অপোজিট ডিরেকশন থেকে যে 2 চাকার যানবাহন মোটরসাইকেল আসবে, তাদের কিন্তু এই অ্যান্টি গ্লেয়ারিংয়ের জন্য আমরা যে গ্লেয়ারিং ইফেক্টের কথা বলছি, অনেক সময় তারা কিছুক্ষণ দেখতেই পারছে না, এই ইফেক্টটা কিন্তু তাদের হবে না। ফলে সেখানে ঝুঁকিটা অনেকটাই কমে যাবে।
তো যেহেতু আমাদের সিসি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মোটরসাইকেল বাণিজ্যিকভাবে বা ভাড়ায় চালিত হচ্ছে, এখানে কিন্তু একটা আমি মনে করি যে রেগুলারলি ফিটনেস একটা বিষয় চলে আসে। ইতোমধ্যে দেশে অনুমোদন পেয়েছে ৩৭৫ সিসির বাইক, বেড়েছে বিক্রিও। সেই সাথে গত ৬ মাসের পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনায় ২৮৬৫টি মৃত্যুর মাঝে ৮৪৭টি অর্থাৎ প্রায় ১/৩ ঘটেছে মোটরসাইকেল আরোহীদের সাথে। তাই দুর্ঘটনা কমাতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সঠিক অবকাঠামোর তাগিদ সংশ্লিষ্টদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। গোপালগঞ্জের মোচনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৩ বছরে অফিস করেছেন মাত্র একদিন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের কারণে ক্ষোভ জানিয়েছেন ইউনিয়নের বাসিন্দা ও পরিষদ সদস্যরা। অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে চেয়ারম্যানের হাতুড়ি বাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়। জাবের ইসলামের পাঠক তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা ইসলাম। ২০২১ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মোচনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদ হোসেন মোল্লা। চেয়ারম্যান নির্বাচিত হলেও ইউনিয়ন পরিষদে যান না তিনি, পরিবার নিয়ে থাকেন ঢাকায়। মাঝে মধ্যে গ্রামে আসলেও নিজের বাড়িতেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। এতে সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা। তার অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউ কথা বললে লেলিয়ে দেয়া হয় হাতুড়ি বাহিনীকে, হতে হয় হামলা, মামলা ও নির্যাতনের শিকার। চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতি, অর্থ আত্মসাৎ, হাতুড়ি বাহিনী দিয়ে জমি দখল ও নির্যাতন এবং স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে সম্প্রতি বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। আর নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের মধ্যে ৮ জন। এই পরিষদ আসলে তার স্বপ্নও দেখলাম না জীবনে, কেউ কোনো তার দেয় না। তার বাড়ি একটা সই আনবার গেলে দূর দূর নাই দেয় বাজান। চেয়ারম্যান সে পরিষদে পরিষদে আসবে, সে পরিষদে আসে না। একটা ছেলে মেয়ের জন্মবন্ধনের কাগজ করবার গেলে ৫ বছর যাওয়ার লাগে। কেস মামলা, হামলা, জোরপূর্ব রাস্তা কাটা, রাত ২টা-৩টার সময় মানুষকে হয়রানি করা, আর যেখানে মার্ডার না হয়েছে সেখানে মার্ডার, সে প্রতিটা গ্রামে 2টা খণ্ড করছে। জীবনের নিরাপত্তাহীনতার কারণে ইউনিয়ন পরিষদে যান না এমন খোড়া যুক্তি দেখিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান। সেটা যদি দিছে সেটা ডিসি অফিসে তদন্ত করে দেখুক যে আমি ভালো কি মন্দ, অমুক তমুক, এগুলো মুখে বললে তো আর হবে না। আমি এই 3 বছর ধরে কার্যক্রম কিভাবে করতেছি তাইলে আমি বলেন। পরিষদে আমি ইউনিয়ন পরিষদে আমার উদ্যোক্তা সচিব ভাই, আমি তো কেন আমার জানের নিরাপত্তা কে দিবে ওখানে গেলে? এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের যিনি চেয়ারম্যানের এমদাদ সাহেবের বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসছে। তো সেই অভিযোগটির বিষয়ে আমরা তদন্ত করে বিধিমূলক ব্যবস্থা নেব। যদি তিনি অভিযোগে দোষী সাব্যস্ত হন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নটির 9টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 15,300 আর বাসিন্দা প্রায় 25,000 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ ও লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির শাস্তি দাবিতে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীরা জানান, আবু সাইদকে নিয়ে ধৃষ্টতা দেখানো ওই ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে নির্বাহী আদেশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, সরকারি কর্মকর্তার ফেসবুক পোস্ট জাতিকে বিভ্রান্ত করার অপকৌশল। আবু সাইদ ছাড়াও সরকার প্রধান ডক্টর ইউনূসকে নিয়েও আপত্তিজনক মন্তব্য করেছেন উর্মি। একদিন পরে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শেষ সময় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। রাত পোহালেই মহাপঞ্চমী, তার একদিন পরেই মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজা। সারা দেশের মন্দিরগুলোতে চলছে উৎসব উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাগেরহাটের পূজা মণ্ডপগুলোতে। দেশের সবচেয়ে আলোচিত শিকদার বাড়ির পূজায় জাঁকজমকহীনতা থাকলেও দশানী মন্দির সহ অন্য মন্দিরগুলোতে চলছে আড়ম্বর আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমা তৈরি শেষে এখনো পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। এদিকে মাদারীপুরে 432টি মণ্ডপে উদযাপন হচ্ছে এবারের দুর্গোৎসব। মণ্ডপগুলোতে চলছে সাজ রব। প্রতিমা নির্মাণ শেষে এখন চলছে সাজসজ্জার কাজ। সবই প্রায় 12 আমাদের হয়ে গেছে, আমাদের বিগ্রহ রং করা হয়ে গেছে, আমাদের পূজার প্রস্তুতি প্রায় 12 কাছাই আমাদের। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পূজারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা মতবিনিময় করেছে প্রশাসন। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে মন্দিরে মন্দিরে। টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে এবং তাদের ফোন নাম্বার দিয়ে যাবে বলে গেছে এবং যখন খুশি তখন তাদের আমরা ফোন দিলেই তারা আমাদের সহযোগিতা করবে। মন্দিরে মিটিং করেছে এবং জায়গায় জায়গায় টল দিচ্ছে। পূজার আয়োজনে খুব ভালো উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। আমরা চাই যে প্রশাসন এভাবেই যাতে আমাদের পাশে থাকে। দেবী দুর্গার আগমনে অসুর বিনাশের মাধ্যমে সারা বিশ্বে নেমে আসবে শান্তি, সুখ, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়া হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শিউলি আজাদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন। গেল রোববার রাতে ঢাকা নিকেতনের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পরিদর্শক জানান 2024 সালের 3 সেপ্টেম্বর একটি হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে। পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে আদালত তাকে 8 দিনের রিমান্ড দেন। তাকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়। বরিশাল সিটির সদ্য অপসারিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাদ এবং বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের নামে নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনেই এই কর্মসূচি পালন করে তারা। প্রায় 3 ঘন্টার অবস্থান কর্মসূচিতে খোকন শেরনিয়াবাদকে দ্রুত গ্রেফতার এবং 48 ঘন্টার মধ্যে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারকে অপসারণের আলটিমেটাম দেয় তারা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে সিটি কর্পোরেশনের কর্মচারী ও নগরবাসী অংশ নেয়। সদ্য অপসারিত মেয়র এবং বর্তমান সচিব মিলে সিটি কর্পোরেশনকে দুর্নীতির আখড়া বানিয়েছে বলে অভিযোগ করেন তারা। আমাদের এই আন্দোলন আজকে ফ্যাসিস্ট সরকারের যারা ছিল তারা এখন অবস্থান করতেছে এবং তারা এই যে অবস্থান করার কারণে দেখা গেল যে বিভিন্ন দুর্নীতি প্রকাশ্যে লেনদেন না করে বিকাশের মাধ্যমে ট্রানজাকশন করতেছে। এখানে তারা ইললিগেল ভাবে চাকরি দিয়েছে প্লাস এবং নাগরিকদের হয়রানি করতেছে। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরো অবনতি, পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনা, শেরপুরে, জামালপুরের শহর রক্ষা বাঁধে ভাঙন। 3 বছরে মাত্র একদিন অফিস করেছেন গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যান। দুর্নীতি নিয়ে কথা বললেই হতে হয় হাতুড়ি বাহিনী নির্যাতনের শিকার। মহাসড়কে মোটর বাইক দুর্ঘটনা বাড়ছে, ভারী যানের আগ্রাসী মনোভাবকে দুষছেন চালকরা। উদাসীন বিআরটি আলাদা লেন করার দাবি। এবং দুর্গাপূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 31,000 পূজা মণ্ডপ ঘিরে থাকছে 3 স্তরের নিরাপত্তা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।